যদি আমরা একটু পেছনে ফিরে যাই, আমরা রাশিয়া ইউক্রেন নয়, আমরা আরো পেছন থেকে শুরু করি, ইরাক ইরান কিংবা আফগানিস্তান, আমরা যদি সেই দিক থেকে শুরু করি, ইরাক ইরানের যুদ্ধটা হয়েছিল কমপ্লিটলি তেল নিয়ে, যে বিশ্বে এই তেলের ভান্ডারটা কার হাতে মূলত থাকবে, তার খেসারও তো আমরা দেখেছি যে ইরাক ইরানকে কিভাবে দিতে হয়েছিল। ঠিক, আমি বলছি ইন্দিরা, এই মানে আমি আপনাকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে যখন কোনো যুদ্ধ হয় তখন হয়তো দুটো দেশের মধ্যেই যুদ্ধ হয়, কিন্তু এই পৃথিবীটা যেহেতু এমনভাবে এখন যুক্ত হয়ে পড়েছে, সুতরাং কিন্তু ওই রকমভাবে নয় যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হলে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বা তারাই কিন্তু লাভবান হবেন। এখন কিন্তু কোনো রকম কিছু হলে সারা পৃথিবীটা ক্ষতির মুখে কিন্তু পড়তে পারে। সুতরাং লাভ কেউ করতে পারে না, ক্ষতির মুখে সবাই পড়ে। কিন্তু তার কারণ আপনি যেরকমভাবে আমি ইরাক আর মানে ইউএসের ইরাক আর আফগানিস্তানের ব্যাপারটা আপনি ঠিকই বলেছেন। আমি এখানে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি না, আপনি যেরকমভাবে সঠিকভাবে প্রশ্ন করেছেন সেটাই বলার চেষ্টা করি। আমি আপনাকে তথ্য দিয়ে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই যে ইরাক যুদ্ধ পশ্চাৎ এবং এই যে আফগানিস্তান, তার জন্যে আমেরিকার যে এই যে 20 বছরে তাদের যে খরচা হয়েছে সেটা হচ্ছে 6 থেকে 8 ট্রিলিয়ন মার্কিন ডলার, 6 to 8 ট্রিলিয়ন ইউএস ডলার। এটা হচ্ছে ঠিক সামাজিকভাবে তাদের বা দেশের মধ্যে তার কি হলো, তার কারণ এই যে একটা দেশের মধ্যে একটা চরম এই সরকারের বিরুদ্ধে বা কিছু, তার কারণ সাধারণ মানুষ সারা সবসময় বিপাকে পড়েন। সেই জন্যে সেই দেশের বিরুদ্ধে যে একটা প্রচণ্ডভাবে এই যে সারাক্ষণ যেন আমেরিকা একটা আগ্রাসী, সেটাই সেখানকার জনগণের মনে হলো। এবং তারপরে কিন্তু সেটা কিন্তু বিভিন্ন রাষ্ট্রনীতির মধ্যেও কিন্তু আমেরিকাতে অনেক পরিবর্তন আসে। সেটা আমেরিকার জিডিপি সেই সময় কত ছিল এবং যুদ্ধের পরে কোথায় গিয়ে পৌঁছলো? আমি আপনাকে বলছি, এই যে আপনি যেটা জিজ্ঞেস করছেন, এই যে 20 বছরে তাদের যে ফেডারেল বাজেট এটা আছে, সেটা হচ্ছে মানে ন্যাশনাল ডেটের প্রায় 34 ট্রিলিয়ন। দেখা গেল যে ফেডারেল বাজেট মানে তাদের যেরকম আমাদের ইউনিয়ন বাজেট হয়, সেই ফেডারেল বাজেটের এই ন্যাশনাল ডেটটা কন্ট্রিবিউট করছে প্রায় তাদের যে ঋণের খাতে 34 ট্রিলিয়ন ইউএস ডলার। এই যুদ্ধ বা এইসব আফগানিস্তান ইরাক করে কিন্তু 34 ট্রিলিয়ন হয়। এবং সুবিধার জায়গাটা কি হয়েছিল আমেরিকাতে, তারা হয়তো টেকনোলজি, R&D, ডিফেন্স ইন্ডাস্ট্রিটা সেটা হয়তো ওখানে উন্নতি হয়েছেন, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা হচ্ছে আমেরিকার ক্ষেত্রে। আর রাশিয়ার ক্ষেত্রে যখন আপনি এটা বললেন, এই যে এখন যে রাশিয়া ইউক্রেন এতে, কেন তো সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার এতে, আপনি অর্থনৈতিকভাবে বলছি, তার কারণ সব দেশই কিন্তু বড় বড় রাষ্ট্র, ভারতও কিন্তু পুতিন সাহেবকেও বলেছেন, জেলেনস্কি সাহেবকেও বলেছেন যে আপনারা কিন্তু যুদ্ধটা বন্ধ করুন। এবং ভারত কিন্তু ভীষণ ম্যাচিওরিটি বা পরিণত ভাবের পরিচয় দিয়েছেন। তারা কিন্তু কোথাও গিয়ে এই সাইড বা ওই পক্ষ নেননি, তারা বলেছেন আপনারা করুন। এবং ভারত পরিণত বলেও কিন্তু ভারত যে রাশিয়ার থেকে তেল নিতে বাধ্য, সেটার জন্য কিন্তু ইউক্রেন ভারতবর্ষের ওপর কিন্তু কোনো রকম তারা উষ্মা প্রকাশ করেননি। এই রকম ম্যাচিওরিটি তারাও দেখাতে পেরেছেন। কিন্তু এই যে যখন হচ্ছে, কেউ যখন যুদ্ধটা বন্ধ করেননি, তখন অনেক বড় বড় রাষ্ট্র তারা কিন্তু বলেছেন যে রাশিয়া বা এর থেকে ইউরোপ টোটালি হাত তুলে নিয়েছে বা আমেরিকাও অনেক সাপোর্ট তুলে নিয়েছে, সেটাতে তাদের অসুবিধা হয়েছে। টেকনোলজির ক্ষেত্রে থেকে তারা মানে একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কোনো রকম সাপোর্ট তারা পাননি। এবং রাশিয়ার যে আপনার যে মানে কারেন্সি, সেটাও কিন্তু অনেকটা আপনার মানে আমি ঠিক ভোলাটাইলের বাংলাটা কি বলবো, মানে একটা দোলাচলের মধ্যে সেটা তারা পড়েন। আচ্ছা, মিলিটারি যেরকমভাবে ডিফেন্সের কথা বলা হচ্ছে, এই যে মিলিটারি বা সামরিক খাতে ব্যয়টা প্রায় জিডিপির 6 থেকে 700 চলে যায় এবং প্রচণ্ডভাবে রাজকোষ ঘাটতি সেখানে দেখা যায়। এবং সেখানকার হয়তো লোকাল ডিফেন্স ইন্ডাস্ট্রি করলেও পরিকাঠামো ক্ষেত্রে, কারণ টাকাটা তারা সরিয়ে রেখেছেন, সেখানে কিন্তু অসুবিধে হয়। কিন্তু রাশিয়া একমাত্র রাশিয়ার যে সুবিধাটা ছিল যেটা ভারতের নেই, বারবার বলছি, রাশিয়া কিন্তু এখনো লড়াই করে যাচ্ছেন
তার কারণ রাশিয়ার কাছে তেলের একটা রিজার্ভ আছে বলে সেটা কিন্তু তাদেরকে যথেষ্ট ক্ষমতা দিচ্ছে। তারা কিন্তু সেই দাদাগিরিটা করছেন যে না আমি কিন্তু বন্ধ করে দিতে পারি, আমি কিন্তু বন্ধ করে দিতে পারি। সুতরাং সেটা কিন্তু আমাদেরকে করেছে। কিন্তু এটা তো মানে আমার শক্তি একটা আছে, কিন্তু শক্তিও তো শেষ হয়ে যায়, কুবেরের ভান্ডারও যখন শেষ হয়ে যায়। এবং রাশিয়ার জিডিপি, তাদের যে অর্থনৈতিক অবস্থা ভারতের থেকে তো তারা অনেকটা এগিয়ে। রাশিয়া আমাদের থেকে এগিয়ে, রাশিয়া এগিয়ে নয় কিন্তু আমেরিকা এগিয়ে। আমেরিকা এগিয়ে, কিন্তু রাশিয়ার অর্থনৈতিক অবস্থা, তাদের যা ডিফেন্সের যা জিনিসপত্র রয়েছে, অনেক বিষয়ে তারা তো আমাদের থেকে অনেক স্ট্রং, বিশেষ করে ডিফেন্সে তারা স্ট্রং। এবং আজকে যখন আমি বারবার বলছি যে আমরা যখন ভারতে বসে প্রোগ্রামটা করছি, আপনি খুব সুন্দরভাবে যে এই জিনিসটা তৈরি করার চেষ্টা করছেন। আজকে আমরা যদি বাজেট খুলে দেখি, আমাদের যে আমদানি মানে ইম্পোর্টস, সেখানে যদি টপ আইটেমটা দেখি যেটা ইম্পোর্ট করি, সেটা POL বলি বা পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্টস, সেটার পেছনেই কিন্তু আমার 85% প্রায় সেখানে ব্যয় করি। সুতরাং আজকে রাশিয়ার যে সুবিধা আছে, একটা তেল আছে, আমার কিন্তু তেল নেই, ঠিক আছে, এবং আমার কিন্তু অনেক জিনিসের উপর অনেক কিছুতে নির্ভর করে চলতে হয়। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ খুব মেপে পদক্ষেপ করতে হয়। এবং আমি জানি যে আমাদের রাষ্ট্রে আমাদের প্রধানমন্ত্রী বা যারা এগুলো নিয়ে চিন্তা করছেন, তারা ভীষণ অভিজ্ঞ, তারা চিন্তা করছেন। কিন্তু আমাদের দেশেও একটা যুদ্ধের জিগির তোলা লোকেরা, তারা হয়তো আপনাকে ইন্দিরা এবং আমাকে সুপর্ণ মৈত্রকে তারা আজকে অনেকভাবেই আখ্যা দিতে পারেন, কিন্তু তা সত্ত্বেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আবার সেটা পুনরাবৃত্তি করতে চাইবো। জীবনটা একটা বায়োস্কোপ নয়, জীবনটা কিন্তু মানুষকে নিয়ে করতে হবে। যুদ্ধটা কিন্তু অত্যন্ত কষ্টকর সাধারণ মানুষের জন্য। আমি ইসরায়েল প্যালেস্তাইনের কথাও যদি আমরা আসি, পাকিস্তান তো একটা গাজা নয় যে ইসরায়েল চাইলেই সেটাকে ধ্বংস করে দিতে পারবে। পাকিস্তান একটা রাষ্ট্র, তার জনগণ রয়েছে, তার একটা মার্কেট রয়েছে, 4টে দেশ তার সাপোর্টে রয়েছে। তাহলে এটা যদি করতে ভারত যদি যুদ্ধে যায়, ভারতের কাছে বৈদেশিক মুদ্রার ভান্ডার বা ফরেক্স কতটা শক্তিশালী? প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলেছি ইন্দিরা, আমরা তো ভারতবর্ষে জন্মেছি এবং আমি দুজনেই বাঙালি, সুতরাং আমরা এই কথাটার সাথে পরিচিত, যেটা আমি এক্ষুনি বললাম যে কুবেরের ভান্ডারও শেষ হয়ে যায়, ঠিক আছে। সুতরাং আজকে আমি বললাম যে আজকে আমার বৈদেশিক মুদ্রা কত আছে, আমার বৈদেশিক মুদ্রা আছে আপনার 620 বিলিয়ন $, ঠিক আছে। সেটা মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু ধরুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বলছি যে আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে কিছু টাকা সঞ্চয় করেছি, খুব অনুশাসনপূর্ণ জীবন যাপন করে আমি আমার কাছে কিছু টাকা সঞ্চয় করেছি। কিন্তু আমার মনে হলো যে ব্যাস অনেক করে ফেলেছি, এখন আমি চটাপট আমার 2টো নতুন গাড়ি কিনে ফেলতে হবে, 2টো আইফোন কিনে ফেলতে হবে, এগুলো করতে হবে। হয়তো আমি গাড়িটাও কিনে ফেলতে পারি, আইফোনটাও